শীত গ্রীষ্ম বর্ষা ভ্রমণপ্রিয় বাঙালির এই দীপুদায়িত ভরসা। কমপ্লেট 900 টাকা, 700 টাকা। এটা কি বাজার বড়টা? ভেটকি কত কত? 400 টাকা কিলো। 400 টাকা কিলো ভেটকি। শুনলাম নাকি জলের দামে ইলিশ। তাই কি ইলিশ কি জলের দামে পাওয়া যাচ্ছে? ইলিশ জলের দাম পাওয়া যাচ্ছে, আর ইলিশ পাওয়া যাচ্ছে কাঁচা, কিন্তু পচা ইলিশ ছাড়া কিন্তু টেস্ট হয় না বস। পার্ক দুই শ্রেণীর মানুষের জন্য বিখ্যাত। এক বাচ্চাদের জন্য, বাচ্চাদের বিনোদনের পার্ক। আরেকটা হচ্ছে ইয়ং এজ কাপেলদের জন্য। দেখুন দীঘার মোহনা থেকে যেতে যেতে কি একটা চোখে পড়লো, দেখুন কত বড় একটা হাঙর মাছ। দেখুন আমি মনে করি এই দীঘার যে কোনো সাইট সিন এসে 1-2 ঘন্টা, 1 ঘন্টা তো কোনোভাবেই সাপেক্ষ নয় এই কোনো জায়গা ভ্রমণের ক্ষেত্রে। দীপুদার অন্যতম দীঘা ভ্রমণের শেষ পর্বে আপনাদের শোনাবো দীঘার মাছের সাম্রাজ্য মোহনার গল্প, এবং তার সাথে পড়ন্ত এক বিকেলে দীঘাতে ঘুরে দেখে নেব অমরাবতী পার্ক এবং বিচ মার্কেট। তবে আজকের পর্বটি শুরু করার আগে জানিয়ে রাখি কিভাবে কলকাতা থেকে দীঘা এসে পৌঁছেছিলাম এবং কিভাবে নিউ দীঘার বুকে মাত্র 450 টাকার বিনিময়ে 3 বেলা খাওয়ার সাথে সাথে থাকা সুবিধা পেয়েছিলাম। সেই সব বিস্তারিত তথ্য এর আগের দুটি পর্বের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে আই বোতামে লিঙ্ক দিয়ে রাখলাম, প্রয়োজনে একবার দেখে নিতে পারেন। চলুন তাহলে আরও এক নতুন গল্পকে বাস্তবে রূপ দিতে আজকের এই পর্বটি শুরু করা যাক। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। এর আগের পর্বে আপনারা দেখলেন কীভাবে আমরা কলকাতা থেকে লোকাল ট্রেনে চেপে মাত্র 45 টাকায় দীঘা এসে পৌঁছেছি। এই ভিডিওতে আজকে আপনার সাথে শেয়ার করব অমরাবতী পার্ক, বিকেলে ঘুরবো সেটা থাকবে, এবং কালকে যে দীঘার মোহনা যাব, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অমরাবতী পার্কের পাশ দিয়ে একটা টোটো ধরে জনপ্রতি 10 টাকা টোটো ভাড়া দিয়ে এসে পৌঁছালাম নিউ দীঘা সমুদ্র সৈকতের কাছে। তো আমরা ঠিক অমরাবতী পার্ক থেকে সোজা একদম চলে এলাম এখানে। এসে এই হচ্ছে উল্টো দিকে রয়েছে নিউ দীঘা সি বিচ, সেই দিকে এগোচ্ছি। দীঘাতে কিছু থাকুক কিংবা না থাকুক, এই সমুদ্রের শানটা কিন্তু একদমই মিস করা যাবে না। এই সমুদ্রে স্নান করার জন্যই বারবার সমুদ্র বেড়ে ছুটে আসে এই দীঘা সি বিচে। দেখুন জোয়ার এসছে আর কি সুন্দর জলের কালার দেখুন, ওফ অসাধারণ খাওয়া দিচ্ছে। ঘণ্টাখানেক সমুদ্রে ঝাপাঝাপি করার পর হোটেলে ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়া সম্পূর্ণ করে হাঁটা লাগালাম দীঘার অমরাবতী পার্কের উদ্দেশ্যে। আমাদের যে হোটেল আরুস তার সামনে যে রয়েছে অমরাবতী পার্ক, সে অমরাবতী পার্কে আপনাদের সকলকে এই 6 ইঞ্চি পর্দায় নিয়ে চলে এলাম। অমরাবতী পার্ক আমি এর আগে এসেছিলাম, তখন আমি ভিডিও বানাতাম না, এসে ঘুরে গেছিলাম। তখন রোপও চলতো, কিন্তু এখন রোপটা দেখছি বন্ধ আছে কাজের জন্য। এখানে ঢুকতে টিকিট লাগে 10 টাকা করে পার হেড। তো 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকলাম। 7:30 অবধি খোলা। আমি জানতাম 6টার মধ্যে বন্ধ হয়ে যায়, কিন্তু দেখলাম লেখা আছে সন্ধ্যে 7:30 অবধি খোলা। অনেকদিন আসেনি তো, লাস্ট এসেছিলাম এই অমরাবতী পার্কে প্রায় 2022-এ এসেছিলাম, মানে 2024, প্রায় 2 বছর পর। তখন ভিডিও করতাম না, এমনি ঘুরতে একবার এসেছিলাম। বেশ ভালো পার্ক একটা, ওই আমাদের যে ইকো পার্ক বা নিকো পার্ক টাইপের পার্কের মধ্যে। এখানে প্যাডেল বোট, এখানে প্যাডেল বোটের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই অমরাবতী পার্কে ঢুকে বাঁ হাতে পেয়ে যাবেন হচ্ছে রোপওয়ে। এই রোপওয়ে এখন বন্ধ আছে কাজের জন্য, এখন চলছে না। তবে এর আগে যখন এসেছিলাম 2022-এ, তখন কিন্তু এই রোপ চলছিল। রোপের আমি রেটটা দেখে দিচ্ছি একবার, আর কত কি ভাড়া সে দেখিয়েছি। দেখুন এখানে লেখা আছে, এই যে রোপের ভাড়া লেখা আছে দেখুন, 12 বছর উপর 80 টাকা করে, আর 3 বছর থেকে 12 বছর 46 টাকা, 3 বছর নিচে ফ্রি। ঠিক আছে, এখানে দেখে নিন, একটা পজ করে দেখে নিতে পারেন এখান থেকে যে রোপের ভাড়া। তো যাই হোক, রোপ এখন চলছে না, তো তাই জন্য আমরা সামনের দিকে এগোচ্ছি। দেখি সামনে কি রয়েছে, পুরো পার্কটা একবার ঘুরে আমিও দেখি, আপনাদেরকেও দেখাই ক্যামেরার মাধ্যমে। আমরা এদিক দিয়ে পার্কে ঢোকার পর এই যে পোর্শন রয়েছে, এই পোর্শনটা পুরো বাচ্চাদের জন্য। দেখুন বাচ্চাদের বিনোদনের জন্য, এখানে ছোটো ছোটো বাচ্চাদের বিনোদনের জন্য এখানে দোলনা রয়েছে। এইদিকে দেখুন অ্যাক্টিভিটি করা, বাচ্চাদের ছোটো ছোটো অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে। আর এদিকে দেখুন, এদিকে সব অ্যাক্টিভিটি করার জায়গা রয়েছে। আর এইদিকে প্যাডেল বোট রয়েছে, আপনি ফ্যামিলি নিয়ে এলে টাইম স্পেন্ড করতে পারেন। দেখুন আপনারা কলকাতার নিকো পার্ক ইকো পার্কে যান, আর এই দীঘার অমরাবতী পার্কে আসুন। পার্ক কী জন্য বিখ্যাত? পার্ক দুই শ্রেণীর মানুষের জন্য বিখ্যাত। এক বাচ্চাদের জন্য, বাচ্চাদের বিনোদনের পার্ক, বিনোদনের জন্য বাচ্চাদের দোলনা, এদিকে প্যাডেল বোট, নানান ধরনের টয় ট্রেন রয়েছে। আরেকটা হচ্ছে ইয়ং এজ কাপেলদের জন্য, সেটা আমি বললাম না, সেটা ক্রমশ প্রকাশ্য, আপনারা ধরেই নিন কী জন্য বিখ্যাত। আমরা ঠিক এক পাক রাউন্ড মেরে সেই ওই দিক দিয়ে ঘুরে 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 পাক মেরে এই দিক দিয়ে বেরোলে চলে যাচ্ছে আবার এক্সিট, বেরিয়ে যাবো আমরা অমরাবতী পার্ক থেকে। তবে আমরা এই কাঠের ব্রিজেও দাঁড়িয়ে আছি। তো অমরাবতী পার্ক যেটাই বললাম, ওখানে প্যাডেল বোট, তারপরে রোপওয়ে এখন চলছে না, এগুলোর জন্য বিখ্যাত। এবং কলকাতা প্রত্যেকটা পার্কেই রয়েছে, সেই জন্যে কিন্তু মোটামুটি এই পার্কগুলো
দীঘার বুকে গড়ে উঠেছে, যাতে দীঘার বুকে এসেও আপনারা কিন্তু সমুদ্র স্নান করার পাশাপাশি এই রাইডগুলো নিতে পারেন। রোপটা চললে একটু বেশ ভালো লাগবে দেখতে, যাই হোক না চললে কি করা যাবে। তো আমরা একটু উপর দিকে উঠছি, এখানে একটা ছোটো সেলফি পয়েন্ট করা আছে উপরে বসার মতো, সেদিকে একটু গিয়ে ঘুরে আসি আর চলুন আপনাদের নিয়ে। তো নিচ থেকে একটা ছোট সেলফি জোনে এসে হাজির হলাম। তো এখানে এমনি মোটামুটি বসার মতো জায়গা ফায়গা রয়েছে, আর এখানে হাওয়া দিচ্ছে দুর্দান্ত, হাওয়াতে কিন্তু সেই লাগবে এই অমরাবতী পার্কের সেলফি পয়েন্টটা। চলুন তাহলে আমার সাথে আপনারাও দীঘার এই অমরাবতী পার্ক এক ঝলকে ঘুরে দেখে নিন। তো অমরাবতী পার্ক ঘুরতে ঘুরতে এই মুহূর্তে চলে এলাম পার্কের প্যাটেল বোর্ডের যে কাউন্টার থেকে চলে এসেছি। তো এখানে বসে একটু হাওয়া খাচ্ছি, কারণ কলকাতার মতো গরম কিন্তু সারা পশ্চিমবঙ্গেই রয়েছে। ওই উত্তরবঙ্গে যে ঠান্ডা, ঘুরে এলাম যে এনজেপি বা কামাখ্যা থেকে, আর সব জায়গাতেই সেই একই গরম, সে দীঘা বলুন আর পুরী বলুন। যাই হোক, তাও সমুদ্রের পাড়ে একটু বিকেলবেলা হাওয়াটা দিচ্ছে বলে একদম বসে দেখুন, এই সামনে প্যাটেল বোর্ড চলছে, প্যাটেল বোর্ড কাউন্টারের পাশে বসে একটুখানি রিল্যাক্স করছি। কারণ পার্কে বললাম বেশি কিছু দেখানোর নেই, একটা পার্ক যা চক্কর মারলাম, অনেক বড় এলাকা জুড়ে পুরো পার্কটা, চক্কর এক চক্কর মারতে মারতেই প্রায় 6:15 বেজে গেলো, মানে প্রায় আধ ঘন্টা কেটে গেল এক চক্কর মারতে মারতেই। যাই হোক, আর আমি বোটের রেটটা জানাচ্ছি বেরোনোর সময়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি প্যাটেল বোটের টিকিট কাউন্টারে, যে রেটটা একবার দেখে নিন, দেখে দিচ্ছি, এটা আপনার পজ করে দেখে নিন। 2 জনের প্যাডেল বোট, কোনো শিশু উঠবে না, 80 টাকা। 3 থেকে 4 জনের প্যাডেল বোট 100 টাকা, এরকম সব আছে। রেট চারটা আমি আর দেখাচ্ছি না, একবার দেখে নিন পজ করে। ঘড়ি কাটায় সময় এখন সন্ধ্যে 6:30। আমরা প্রায় 1 ঘন্টার উপরে কাটালাম এই দীঘার অমরাবতী পার্কে। প্রথমবারই আপনার সামনে ক্যামেরা মাথা তুলে ধরলাম এই অমরাবতী পার্ক। আমি আগে এসেছিলাম, বললাম 2022 সালে, তখন ভিডিও করতাম না, ঘুরে গেছিলাম। যাই হোক, বাচ্চাদের বিনোদনের পার্ক আর সব কথা বললামই, আর কিছু খুলে বলছি না। তো আমাদের মোটামুটি এখানে সন্ধে গড়িয়ে গেল, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে বিচ মার্কেটের দিকে। অমরাবতী পার্ক থেকে বেরিয়ে সমুদ্রের এই ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা সোজা হেঁটে পৌঁছে গেলাম দীঘার সেই বিচ মার্কেটের দিকে। তো এই সামনে রয়েছে দীঘার সেই বিচ মার্কেট, সেই দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। সি বিচ ধরে হেঁটে হেঁটে এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম একদম নিউ দীঘা সি বিচের সামনে। তো এখানে চারিদিকে প্রচুর দোকান রয়েছে বিচ মার্কেটের কাছাকাছি, এখান থেকে চাইলে যাই কিনবেন সবে কিন্তু বার্গেনিং করে নেবেন, সব জিনিসের দাম এখানে 2 গুণ 3 গুণ বাড়িয়ে বলে, তাই বার্গেনিংটা কিন্তু এখানে অলওয়েজ মাস্ট। যাই হোক, আমরা একটু সি বিচে বসবো, বসে তারপরে হোটেলে ব্যাক করবো, কারণ এর আগে যে ভিডিও বানিয়েছিলাম ওল্ড দীঘা যখন এসেছিলাম রত্নদ্বীপে, তখন কিন্তু দীঘার যে সাইট ছিল, তো উদয়পুর, তালসারি এবং আরও যে সকল জায়গা সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম। তাই এবারে আর কিছু দেখানোর নেই এই ভিডিওর মধ্যে, আজ এখানে শেষ করবো, এবং কাল দীঘা মোহনাটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো, কারণ এবারে আমার ইচ্ছা আছে দীঘা মোহনাটাও এই ভিডিওর মাধ্যমেই কভার করার। তাই একদম স্কিপ না করে এবারে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হোটেলে ফিরে এসে রাতে দুর্দান্ত খাওয়া দাওয়া করে ঘুমের দেশে পাড়ি দিলাম। আজকের মতো গুড নাইট, গুড মর্নিং। আজ 26শে জুন 2024, আরও একটা দুর্দান্ত সকালে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক স্বাগত। এই ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এবারে নিউ দীঘাতে এসে রয়েছিলাম হোটেল আরুসে। সেই হোটেল আরুস থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকাল 6টা বাজে এখন, বেরিয়ে পড়েছি দীঘার মাছের সাম্রাজ্য, অর্থাৎ মোহনাতে যাচ্ছি এখন ভোরবেলা মাছের পুরো সাম্রাজ্যে। আমরা যে নিউ দীঘাতে হোটেল আরুসে রয়েছি, ঠিক এই জায়গা থেকে বেরিয়ে এলাম। এই হচ্ছে অমরাবতী পার্ক, আর এই হচ্ছে টোটো ইউনিয়ন বা টোটো যে স্ট্যান্ড, এখান থেকেই ধরবো হচ্ছে আমরা যে অটো, যে কালকে ভাড়া বললাম 30 টাকা করে শেয়ারিংয়ে, সে অটো ধরে কিন্তু এগোবো দীঘার যে মাছের সাম্রাজ্য মোহনার উদ্দেশ্যে। অমরাবতী পার্কের পাশ থেকে আমরা ধরে নিলাম একটা টোটো, এবং টোটো ধরে পার হেড 35 টাকা ভাড়া দিয়ে 25 থেকে 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো সেই দীঘার মেরিন ড্রাইভ রোড ধরে মাছের সাম্রাজ্য মোহনাতে। এই দেখা যাচ্ছে ঠিক দীঘার সমুদ্র সৈকত। আমরা ঠিক মেরিন ড্রাইভ রোড ধরে সোজা এই রাস্তা দিয়ে এলাম, 20 মিনিট, মাত্র 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম এই দীঘার মাছের সাম্রাজ্য
মোহনাতে। এই দীঘার মোহনাতে আসতে টোটো ভাড়া পড়লো আমাদের 35 টাকা করে, যেহেতু আমরা 4 জন ছিলাম। যদি আপনারা 5 জন হন, যেটা এদের সরকারি রেট, 30 টাকা করে কিন্তু পড়বে। আসতে টাইম লাগবে ওই 20 মিনিটের কাছাকাছি টাইম লাগবে। তো যাই হোক, আমি মোহনাটা কোনোদিন আসিনি, প্রথমবারই এলাম এই মাছের সাম্রাজ্য মোহনাতে। তো দেখা যাক, আপনারা অনেকে এসছেন, তাও আমার তরফ থেকে এই 6 ইঞ্চি পর্দায় শেয়ার করব দীঘার মাছের সাম্রাজ্য মোহনাতে। আর পাশে দেখতে পাচ্ছেন রয়েছে সেই নিউ দীঘার সমুদ্র সৈকত। টোটো যেই পয়েন্টে আমরা ড্রপ করলো সেখান থেকে জাস্ট 500 মিটার আমাদের হাঁটতে হবে। আমরা তো ভ্রমণ পিপাসু মানুষ, আমরা তো হাঁটতেই ভালোবাসি কোথাও গেলে। আর রোদ উঠে গেছে তীব্র, এখন ঘড়িতে বাজে, বেশি বাজেনি, 6টা 15 করে হয়তো বেজেছে। আর রোদ একদম উঠে গেছে টঙে। মানে যারা আসবেন এই গরমকালে সকাল সকাল একটু মুখে, মানে মুখটা বাঁচানোর জন্য অবশ্যই মুখে সানস্ক্রিন মেখে আসবেন, নাহলে রোদে কিন্তু মুখ পুড়ে যাবে। আর এই মাছের সাম্রাজ্যে আসার পর একটা মাছের আঁচটা গন্ধ আপনারা কিন্তু নাকে আসবেই। যদি আপনারা গাড়ি রিজার্ভ করে আসেন তাহলে গাড়ি কিন্তু আপনাদের এইদিকে না হবে, তখন আপনাকে এখান থেকে জাস্ট এইটুকু হেঁটে যেতে হবে এদিকে দীঘা মোহনার দিকে। তবে আমরা যেহেতু শেয়ারিং কার এলাম, শেয়ারিং কার আমার ঠিক ওইদিকে ড্রপ করেছিল, প্রায় 500 মিটার হেঁটে আমরা ঠিক এলাম ঠিক এই জায়গায়। এখান থেকে ডান দিকে যেতে হবে আমাদের দীঘার মোহনার দিকে। চলুন। অসম্ভব রোদ ঝলমলে প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত এক মাতাল হাওয়ায় উপভোগ করছি এই দীঘার মোহনা। এই মোহনাতে যারা আপনারা আসছেন তারা সবসময় ভোরবেলা পারলে 4:30 5টার মধ্যে চলে আসার চেষ্টা করুন, তাহলে কিন্তু ভালো একটা দৃশ্য দেখতে পাবেন। ট্রলারে করে মাছ ধরছে সেই সিনটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তবে যত কিন্তু রোদ বাড়বে, সকাল হবে, তত কিন্তু ভিড় বাড়বে এবং হচ্ছে এই রোদ বাড়বে আর মুখ পুরো একদম কিন্তু এই সূর্যের আলোয় কালো হয়ে যাবে। তাই জন্যে যতটা পারবেন সকাল সকাল আসার কিন্তু এখানে চেষ্টা করবেন। এখন যে জায়গাটার মধ্যে আমরা হাঁটছি এখানটাকে রেড জোন এরিয়া বলে আলাদা করা হয়েছে, কারণ যখন জোয়ার আসে সমুদ্রে তখন কিন্তু জল এই যে মোহনার রাস্তাতে উঠে যায়। তাই জন্য এই রাস্তাটাকে একটা আলাদা ব্যারিকেড বা আলাদা বোলদার দিয়ে আলাদা করা হয়েছে। ভাটার সময় এখানে আপনারা আনতে পারবেন টুরিস্টরা যাচ্ছে, কিন্তু জোয়ারের সময় এখানে জল উঠে যায় বলে এই রাস্তাটা পুরো বন্ধ করে দেওয়া হয়। যাই হোক, আমরা একদম হেঁটে হেঁটে চলে এসেছি শেষ মাথায়, একদম যেখানে শেষ যে রাস্তা করা রয়েছে ঠিক অতটা অবধি চলে এসেছি। দেখুন এখানে একটা রেড ফ্ল্যাগও দেওয়া আছে আগে, এরপরে আর যাওয়া যাবে না, ওখানেই রাস্তা শেষ হয়ে যাচ্ছে। এরপরে এখন রাস্তা নেই, রাস্তাটা এখানে শেষ করে দেওয়া হয়েছে। অসম্ভব সুন্দর লাগছে। আমি প্রথমবার এসেছি, কিন্তু সত্যি কথা দুর্দান্ত লাগে, দুর্দান্ত। মানে একটা নদী আর একটা যে সাগরের সঙ্গম বা মিলন, সেই জায়গায় এসে মন ভরে যাচ্ছে। সবাই এখানে দুর্দান্ত আনন্দ করছে। কেউ এই সমুদ্রের পাড়ে বসে নিজের সুন্দর মুহূর্ত উপভোগ করছে, কেউ ছবি তুলছে, কেউ এখানে মাছ ভাজা খাচ্ছে। এইভাবে কিন্তু তারা এই সকালটা অনুভব করছে। তো আপনারাও চলে আসুন এবং এই দীঘার মোহনায় সকালটা আপনিও উপভোগ করে যান। আশা করছি আপনার দিনটা খুব ভালো কাটবে। কেমন লাগছে দীঘার এই মোহনা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি মনে করি এই দীঘার যে কোনো সাইট সিন এসে 1-2 ঘন্টা, 1 ঘন্টা তো কোনোভাবেই সাপেক্ষ নয় এই কোনো জায়গা ভ্রমণের ক্ষেত্রে। যদি প্রকৃতি কোলে এই মাতাল ফুরবে হাওয়াকে উপভোগ করতে হয় তাহলে প্রত্যেকটা জায়গায় মিনিমাম 2-3 ঘন্টা তো কাটাতেই হবে, নাহলে এই সৌন্দর্যকে উপভোগ করা যাবে না। যাই হোক, আমরা তো ভাই ব্লগার মানুষ, আমাদের হচ্ছে আপনাদের এই 6 ইঞ্চির পর্দায় দেখানোই হচ্ছে আমাদের কাজ, প্রত্যেকটা জায়গা তুলে ধরা। সেই জন্য আমাদের ওই আধ ঘন্টার মধ্যে ঘুরে আবার ব্যাক করতে হচ্ছে, কিছু করার নেই, এটাই আমাদের লাইফ। দীঘার মোহনা দেখানোর পর এবার আপনাদের ঘুরে দেখাচ্ছি দীঘার বিখ্যাত সেই মাছের বাজার। দেখুন কত রকমের মাছ এখানে। ইলিশ কাঁপছে, ইলিশ মাছ 1200 টাকা কিলো, 1300 টাকা কেজি। ওয়াও, পমফ্লেট পুরো সাজানো একদম লাইন বাই লাইন। পমফ্লেট কত? পমফ্লেট 450, পমফ্লেট 450। এটা কি মাছ গো বড়টা? 550 ভেটকি। এখানে কত রকমের মাছ দেখবেন। দেখুন চলে এসেছিল মাছের সাম্রাজ্যে। মাছ কি মাছ নেই এখানে, দেখুন সব মাছ দেখাচ্ছি আপনাদেরকে। ইলিশ, ভেটকি, চিংড়ি, গলদা, মৃগেল, সব রকমের মাছ কিন্তু এই মাছ বাজারে আপনাদেরকে দেখাচ্ছি। সব দামও কিন্তু উল্লেখ করে দিচ্ছি। দেখুন একবার কত রকমের মাছ পাওয়া যাচ্ছে। 900 টাকা, 700 টাকা, পমফ্লেট 900 টাকা, 700 টাকা। এটা কি মাছ আছে বড়টা? ভেটকি কত কত? 400 টাকা কিলো। 400 টাকা কিলো ভেটকি। আর চিংড়ি? চিংড়ি চিংড়ি 900 টাকা কিলো। 900 টাকা চিংড়ি। এটা কি চিংড়ি এগুলো? ওটা লবস্টার চিংড়ি। লবস্টার চিংড়ি। লবস্টার 15 টাকা কিলো। 250, 450। লবস্টার কত কিলো? এটা দাদা আপনার জন্য হবে, তবে
তুলে দেখাও, তুলে দেখাও। 2200 করে দাদা। 2200 করে, চলে আসুন, চলে আসুন, আপনার জন্য 2200 টাকা দিচ্ছে দাদা। 2500 টাকা 2200 করে নেবো। এই বড়টা আছে, চিংড়ি আছে। এই পম্পলেট, পম্পলেট পমফ্রেট দাও 1200, 1.5 কিলোর উপরে আছে। আমি তো ওইসব ভিডিওগুলো এখানে এসে আপনারা কি মাছ পাবেন না, সব রকমের মাছ A to Z সে পেয়ে যাবেন। মানে এমন কোনো মাছ নেই যে এখানে আপনারা পাবেন না। বরফে করে মাছ পাইকারি করেও কিন্তু আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। এখানে যত ভোরবেলা আপনারা আসবেন তত কিন্তু মাছের একদম সাম্রাজ্যে চলে আসবেন। এখনো প্রচুর মাছ রয়েছে, কিন্তু সকাল সকাল একদম কিন্তু আরো কম দামে মাছ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। কি নেই, ইলিশ থেকে শুরু করে চিংড়ি, সব রকমের বড় বড় মাছ কিন্তু, বড় বড় কিলো মাছ কিন্তু এখান থেকে আপনারা পেয়েই যাবেন। কি মাছ নেই দেখুন, সব রকমের মাছ এখানে পেয়ে যাবেন, ইলিশ থেকে শুরু করে চিংড়ি। শুনলাম নাকি জলের দামে ইলিশ, তাই কি ইলিশ কি জলের দামে পাওয়া যাচ্ছে? ইলিশ দাম পাওয়া যাচ্ছে, আর ইলিশ পাওয়া যাচ্ছে কাঁচা, কিন্তু পচা ইলিশ ছাড়া কিন্তু টেস্ট হয় না বস। আর টাকা থাকলেও কিন্তু মাছ মিলবে না, এটা কিন্তু দীঘার মোহনার মাছের সাম্রাজ্য এসেই আমরা শুনলাম। এই দীঘার মাছ বাজার থেকে মাছ আপনারা চাইলে যে কোনো রাজ্যে, যে কোনো দেশে কিন্তু আপনি রপ্তানি করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে চাইলে আপনারা দিল্লি, বোম্বে বা বাইরের দেশে সব জায়গায় কিন্তু এখান থেকে মাছ রপ্তানি করা যায়। বরফের মাধ্যমে প্যাকেজিং করে কিন্তু সব জায়গায় মাছ চলে যায়। কেমন লাগলো এই মাছ বাজার? আমার তো দুর্দান্ত লেগেছে। কোনোদিন যেমন মাছ কিনতে বাজারে যাই না, কিন্তু এই মাছ বাজারে এসে দারুণ লাগলো। কি নেই এখানে, ইলিশ থেকে চিংড়ি সব মাছ কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন। কেমন লাগলো এই মাছ বাজার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি মাছ বাজারে এই পোর্শনটা আপনাদের দেখালাম। এই মাছ বাজারে কিন্তু এদিকে প্রচুর মাছের দোকান রয়েছে, তো এদিকে দেখাচ্ছেন একই মাছ। তাই আমরা এখন যেহেতু আমাদের হাতে সময় কম, 7টা 15-20 বেজে গেছে, আমাদের হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে বেরোতে হবে। সেই জন্য আমরা আর মাছ বাজারটা স্কিপ করছি। কেন, দেখালাম, যা মাছ দেখিয়ে দিয়েছি দামও বলে দিয়েছি আপনাদেরকে। আপনারা আসুন এবং এই মাছ বাজার থেকে অবশ্যই কিন্তু মাছ কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। দেখুন দীঘার মোহনা থেকে যেতে যেতে কি একটা চোখে পড়লো, দেখুন কত বড় একটা হাঙর মাছ। দেখুন দীঘার ব্যাপার স্যাপার। এই মাছ বাজারের পাশ দিয়েও কিন্তু আপনার টোটো পেয়ে যাবেন ওল্ড দীঘা বা নিউ দীঘা যাওয়ার জন্য। তবে এখান থেকে কিন্তু শেয়ারিং এ যায় না, রিজার্ভে যায়, নিচ্ছে 400 টাকা করে। তবে যদি আপনারা আমাদের মতো শেয়ারিং এ যেতে চান, তাহলে জাস্ট একটু হাঁটবেন। যেই রাস্তায় হেঁটে এসেছি, আপনারা ভ্রমণ বিভাগ মানুষ যারা আপনার ভিডিও দেখছেন, আপনারাও একটু জাস্ট হেঁটে আসবেন। জাস্ট 500 মিটার হেঁটেই পৌঁছে যাবেন যেই পয়েন্টে আমরা নেমেছিলাম। সেখান থেকেই মাত্র 30 টাকা ভাড়া, বলেছি মাত্র 30 টাকার শেয়ারিং এ ভাড়া দেন, আর চলে যান হচ্ছে ওল্ড দীঘা বা নিউ দীঘা, যেখানে হচ্ছে আপনি যেতে চান। দীঘার মোহনা ঘুরে আবার হচ্ছে একই পথে 30 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে গেলাম সেই নিউ দীঘার অমরাবতী পার্কের নিকট সেই টোটো স্ট্যান্ডে। ভাড়া বলে দিলাম, যাওয়ার সময় 35 টাকা নিল, কারণ 4 জন ছিলাম বলে। যেটা রেট, সরকারি গভর্নমেন্ট রেট। মোহনা যাওয়ার জন্য কালকে আমি দেখিয়ে দিয়েছিলাম 30 টাকা করে জনপ্রতি, 5 জন হলেই কিন্তু টোটো ছেড়ে দেবে। সেই একই পথেই আমরা ফিরে এলাম আবার আমাদের হোটেল আরুসে। হোটেলে ফিরে এসে সকালের জলখাবার সম্পূর্ণ করে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। হোটেলকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম আবারও আমাদের হোম টাউন কলকাতা ফেরার উদ্দেশ্যে। এখন আমরা সেই হোটেল আরুস থেকে, অর্থাৎ নিউ দীঘা যে হোটেল আরুসে ছিলাম, সেখান থেকে হেঁটে হেঁটে এগোচ্ছি। আমাদের বাস রয়েছে হোটেল আমবালিকার একদম সামনে, সেখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আমরা অনলাইনে রেড বাসের মাধ্যমে টিকিট কেটেছি, কারণ আজ আমাদের ট্রেন 3 ঘন্টার উপর লেট চলছে। তাই ট্রেনের পরিবর্তে হিসাবে আমরা বাসে করে যাচ্ছি আমাদের হোম টাউন কলকাতার পথে ফ্রম দীঘা। এই হচ্ছে আমাদের বাস, দীঘা থেকে কলকাতা ফেরার। এই বাসটা আমরা বুক করেছি অনলাইনে। উঠে পড়লাম সেই বহু প্রতীক্ষিত বাসে। ছিল আমাদের ট্রেনের টিকিট তাম্রলিপ্ত এক্সপ্রেসে। সেই তাম্রলিপ্ত এক্সপ্রেসে আজকে যেহেতু 3 ঘন্টার উপর লেট, সেই জন্য টিকিটটা ক্যান্সেল করে আমরা উঠে পড়লাম অনলাইনে বাসে টিকিট কেটে এই রেড বাসে। তো কি করা যাবে, আমাদের ভাড়া পড়লো এই বাসগুলো পারে 275 টাকা করে। এসি বাস, একদম প্রিমিয়াম কোয়ালিটি বাস, কোনো অসুবিধা হবে না। দীর্ঘ 5 ঘন্টা আরাম করে ঘুমাতে ঘুমাতে কেটে যাবে, কোনো অসুবিধা নেই। ট্রেনের জার্নি থেকে বেটার জার্নি এই হতে চলেছে বাসে। তো এই এসি সিটের বাসে ছোটো করে দেখে দিই কী ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো উপরে এখান থেকে এসির ভেন্ট রয়েছে, এখান থেকে যে হাওয়া আসছে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা সিটি হচ্ছে পুশব্যাক, আপনারা পুশব্যাক করে আরাম করে দীর্ঘ 5 ঘন্টা ঘুমাতে ঘুমাতে পৌঁছে যাবেন, কোনো অসুবিধা হবে না। আর তবে একটু যেটা মনে হলো আমার, এখানে লেগ রেস্টটা যাতে একটুখানি লম্বা বা লেগ রেস্ট কিন্তু অসুবিধা হচ্ছে রাখতে, নাহলে বাদ বাকি অল ওকে। আর নিচে লেগ রেস্টও রয়েছে পা রাখার জন্য। মোটামুটি দেখতে গেলে 275 টাকা হিসাবে ঠিকই আছে, কারণ যেগুলো প্রাইম ব্রাশ, যেগুলো একটুখানি
লাক্সারি বাস অর্থাৎ শ্যামলী, গ্রিন লাইন বা এক্সপ্রেস লাইন, তার তুলনায় যেহেতু এগুলো নর্মাল টায়ার বাস, সেই জন্য সেই হিসাবে দেখতে গেলে বাসগুলো ওকেই রয়েছে। তো আর কি, আর বেশি কথা বলবো না। এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে এই এসিতে হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে যাবো কলকাতা এসপ্ল্যানেড। দীঘা থেকে সকাল 11টায় আমাদের বাস জার্নি শুরু হয়ে 3 ঘন্টার মধ্যে এসে পৌঁছালাম সেই কোলাঘাটে, যেখানে দীঘা থেকে কলকাতাগামী সকল বাসেরই স্টপেজ থাকে এই কোলাঘাটে। তবে যদি আপনারা লাক্সারি বাসে আসেন, যেমন ধরুন গ্রিন লাইন, শ্যামলী বা এক্সপ্রেস লাইন, সেই সকল বাস হল দেয় হচ্ছে নিউ ঘোষে। তবে এটা নিউ ঘোষের একটু আগে হল দিয়েছে হচ্ছে, দেখালাম এটা হচ্ছে মহাপ্রভু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে হচ্ছে এই বাসগুলো, প্রত্যেক বাস যে সকল বাস চলে বা নর্মালি সেই বাসগুলো হল দেয়। আমাদের এসপ্ল্যানেড পৌঁছাবে বাসটা ওই বিকেল 4টে নাগাদ। আর ট্রেন তামিলনাড়ু তো আছে দেখছো 3 ঘন্টা, তামিলনাড়ু ঢুকবে আজকে হাওড়াতে 5টা নাগাদ। তো সেই হিসাবে ঠিকই আছে, 100 টাকা জলে দিয়ে 275 টাকা দিয়ে যাচ্ছি এই দীঘা থেকে এসপ্ল্যানেড অব্দি জার্নি। অবশেষে দীঘা থেকে জার্নি শুরু করে 5 ঘন্টা জার্নি সম্পূর্ণ করে ঘড়ির কাঁটায় সময় এখন বিকেল 4টে। আর আমরা এসে পৌঁছালাম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আর শেষ হলো তার সাথে আমাদের দীর্ঘ 5 ঘন্টার বাস জার্নি। তো এই ছিল এবারের মতো আমাদের দীঘা ভ্রমণ, যা শেষ করলাম এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে এসে। তো কেমন লাগলো এবারের মতো দীঘা ভ্রমণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রত্যেকবার যা বলি, একটা করে লাইক দিন, চ্যানেলে নতুন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে ভালো ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে আজকের ভিডিও এবং এই 2024 সালের দীঘা সিরিজ রাখলাম এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। আজকের মতো বাই বাই।